সৃজনীকে মনে হচ্ছে কেউ গলা টিপে ধরেছে, ও শ্বাস আটকে আসছে, কাঁদছে প্রচণ্ডভাবে, মানে ওকে মনে হচ্ছে কেউ ভিতর দিয়ে ভীষণ কষ্ট দিচ্ছে, মারছে, নিজের গায়ে হাত ছড়াচ্ছে, কামড়াচ্ছে। বাকি মেয়েগুলো স্টান্ট হয়ে পাথরের মতন সবাই এরকম এরকম করে সবাই একে ওকে হাত দিয়ে এরকমভাবে বসে রয়েছে দেয়ালের সাথে সেটে। 23 জন আমরা ভিউয়ার্স, শুধু মানে 23 জনের মধ্যে 2 জন এফেক্টেড, একজন এফেক্ট হয়ে শুয়ে পড়েছে, 3 জন হয়ে গেল, বাকি 19 জন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। 19 জন না 20 জন, সরি। হোটেলের লোকজন খুব ইউজ টু, ওরা বলছে আপনারা কোথায় বাইরে থেকে শ্মশানে মশানে গেছিলেন, আপনাদের মেয়েরা তো চুল টুল খুলে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আপনাদের সাথে হয়তো কিছু চলে এসেছে, আমাদের হোটেলে তো কিছু নেই। যারা বাইরে ভূতরা রয়েছে তারা যদি একবার আপনার মনে প্রবেশ করতে পারে এবং আপনার দুর্বল দিকটা যদি একবার গ্রাস করতে পারে, তাহলে সেই ভূত কিন্তু আজীবন আপনার মনে থেকে যাবে। প্রত্যেকটা মেয়ে একটা ভুল করেছিল সেদিন, প্রত্যেকে চুল ছাড়া রেখেছে। সঙ্গে সঙ্গে দেখলাম ও টোটোটা পাস হওয়ার পরে ও কপাল ধরে বসে পড়ল, তারপরে দেখলাম যে পুরো এই জায়গাটা ফেটে গেছে। নমস্কার, সকলে দেখছেন প্রেত কথার সম্পূর্ণ নতুন একটি লাইভ পডকাস্ট এবং আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। আজ আমার সঙ্গে রয়েছে দিব্যেন্দু কিছুদিন আগে আমাদের একটি মেসেজ পাঠায় আমাদের চেনা জানা একজনের থ্রুতে, এবং সেখানেও খুব ভয় পেয়েই আমাদেরকে বলে যে আমি একটা ঘটনা বলতে চাই, আমাদের সাথে একটা খুব ভয়ানক ঘটনা ঘটেছে। আমরা তারাপীঠে যখন ছিলাম তখন আমাদের সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটে, এবং সেই সময় আমি বলি যে ডেফিনেটলি তাহলে তুমি আসো এবং এসে ঘটনাটা এখানে বলো, এবং ওর সাথে কন্ট্যাক্ট করা হয় তারপর ও আজ আমাদের এখানে এসছে। এবং ও যে ঘটনাটা বেশ ভয় পেয়েছে সেটা সেদিনও আমি ওর কথায় বুঝতে পেরেছি, এবং আজও যখন ওর সাথে কথা বলছিলাম তখনও বুঝতে পেরেছি। আমি দিব্যেন্দুর ঘটনাটায় আসবো, তারাপীঠের ঘটনা, এবং এই ঘটনাটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এবং প্রথমেই বলি, প্রেত কথার ঘটনাকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা নেই। ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ নির্ভর করছে শ্রোতাদের উপর। তাই ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের এখানে যারা যারা এসে ঘটনা বলেন তারা কেউই প্রফেশনাল স্টোরি টেলার নন। তারা তাদের জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা তাদের শোনা কোনো ঘটনা আমাদের সামনে এসে প্রেজেন্ট করেন, এবং সেই ঘটনাই আমরা একদম ডিরেক্ট আপনাদেরকে দেখাই। সো তারা যে খুব ভালো স্টোরি টেলারের মতো ঘটনা বলবে তা নয়। আমরা কিন্তু আমাদের এই শোটাতে, পার্টিকুলার এই পডকাস্টটাতে, এই রাফ ঘটনা বলার যে স্টাইলিংটা এটাকেই কিন্তু রাখতে চাই, যাতে আপনাদের খুব ব্যাপারটাকে র বলে মনে হয় এবং আপনাদের খুব কাছের বলে মনে হয়। এবং এর পাশাপাশি আপনিও যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875476704 এই নাম্বারে লিখে না, ভয়েস করে পাঠান ঘটনা। আপনার ঘটনা যদি আমাদের ভালো লাগে তাহলে আমাদের টিম থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং আপনি তারপর আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলবেন। আমি সরাসরি চলে যাচ্ছি দিব্যেন্দুর কাছে, এবং দিব্যেন্দু তুমি ঘটনাটা প্রথম থেকে আমাদেরকে বলো। আমি নিজেও পুরো ঘটনাটা শুনিনি, আমি কিছু কিছু ইনস্টেন্সেস শুনেছিলাম। তারাপীঠ যেহেতু যথেষ্ট রকমভাবেই পপুলার জায়গা এবং সেখানে বিভিন্ন রকম মকাল প্র্যাকটিসেসও হয়, তো তারাপীঠের ঘটনা মানেই কিন্তু ইন্টারেস্টিং অডিয়েন্সের কাছে। কিন্তু সেই ঘটনা তোমার সাথে যেটা ঘটেছে সেটা ইন্টারেস্টিং নয়, সেটা বেশ ভয়ের। তোমার ভয়ের ঘটনাটা শুনি। ভয় পেয়েছি, প্রচণ্ড পরিমাণে পেয়েছি, ইভেন এখনও ভাবলেও ভয় লাগছে ব্যাপারটা। সেই জন্যই তখন আমি যখন পাঠিয়েছিলাম তোমাকে ভয়েসটা, তুমি শুনবে হয়তো যে আমি তোমার কেঁপে কেঁপে কথা বলছিলাম, কারণ জাস্ট আমি ফিরেছিলাম। তো আমার শুধু মনে হচ্ছিল যে আমি যে ভয়েস মেসেজটা পাঠাচ্ছি তোমায়, কিছুক্ষণ আগে পর্যন্ত তো আমি সেই জায়গাটাতেই ছিলাম আর সেই ঘটনাগুলো আমার চোখের সামনেই ঘটছিল। সো সেটা একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। তো বেশ কিছু সপ্তাহ আগে ইনস্টিটিউশন থেকে আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়। বহুদিন ধরে কাজের জন্য যাওয়া হচ্ছিল না কোথাও, তো তারাপীঠ শান্তিনিকেতন যেহেতু দুটোই কানেক্টেড, যে তারাপীঠ গেলেই শান্তিনিকেতনে অনেকে ঘুরে আসে। সো আমরা পুজো দেব, পুজো দিয়ে শান্তিনিকেতন ঘুরে চলে আসবো। টোটাল 3-3.5 দিনের এরকম প্ল্যান ছিল। তো আমরা গেছিলাম প্রায় 24 থেকে 25 জন। তো আমি আর অমিত দা আর কিছু সিনিয়র স্টুডেন্ট তার, তো আমরা সবাই মিলে গেছিলাম। তাদের কিছু 4-5 জন মেয়ের গার্জিয়ানও গেছিলেন। তো এই হচ্ছে আমাদের ফুল টিম। তো আমরা যেদিন পৌঁছাই, সানডে আমরা পৌঁছাই, তো আমাদের ঠিক ছিল আমরা গিয়েই পুজো দেবো বিকেলবেলা।
তো কোনো কারণে সেদিন হয়তো পুজো দেওয়াটা আমাদের সম্ভব হয়ে ওঠে না। আমরা দুপুরবেলা পৌঁছোই, খাওয়া দাওয়া করে আমাদের রেডি হয়ে আমরা একটু সাইট সিন করতে বেরোই। আমাদের যারা একজন ওখানের লোকাল একজন, যে সামনে কিছু ইস্কন মন্দির হয়েছে নতুন নতুন, সো সেগুলোকে আমরা ভিজিট করি। তো ভিজিট করে সেদিনটা খুব ভালো কাটলো আমাদের। রাত্রেবেলা আমরা প্রচণ্ড মজা করলাম, খাওয়া দাওয়া করলাম সবাই একসঙ্গে, অনেকক্ষণ রাত অবধি গল্প করলাম, যেটা ঘুরতে গেলে হয়, বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে যে আমরা আড্ডা মারি সেটা হয়। ঘটনাটা শুরু হলো ঠিক পরের দিন থেকে। পরের দিন সকালবেলা আমাদের একটা প্ল্যান ছিল, কাছাকাছি একটা ওয়াটার পার্ক ছিল, সেখানে আমরা ওয়াটার পার্কে গেলাম। খুব ঝাপাঝাপি জলে, সারাদিন জলে আমরা কাটালাম। তারপরে ঠিক ছিল যে আমরা ঠিক 1-1:30 নাগাদ ফিরে যাব। ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা ঠিক বিকেল 4টের সময় আমরা না খেয়েছিলাম প্রত্যেকে। আমাদের টার্গেট ছিল ভালোভাবে পুজো দেওয়া, উপোস থেকে পুজো দেওয়া। সো আমরা সেটাই ঠিক করে সেই মতনই কাজ হয়। আমরা 1:30টার মধ্যে হোটেলে ফিরে যাই। ফিরে আমি হোটেলটার নামটা বলছি না কিছু কারণে। আর তো তারপরে আমরা ফিরে যাই, আর আমাদের ঘরগুলো পাশাপাশিই ছিল, মানে 203, 204, 205, 206 এরকম করে। আমরা ফিরে সবাই যথারীতি ফ্রেশ হয়ে আমরা পুজো দিতে বেরিয়ে যাই। তো আমাদের পুজো দেওয়াও হয়ে যায়। পুজো দেওয়া কমপ্লিট করে আমরা যে যার মতন হোটেলে ফিরি। ফেরার পর আমরা একটু নিরামিষ ভাত খাই সেদিন দুপুরবেলা। খেয়ে সবাই সবার মতন করে একটু আলাদা আলাদা ঘুরতে বেড়াই ইন দ্য সেন্স, আমাদের ঠিক ছিল রাত্রিবেলা যেহেতু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সো আমরা একটু ননভেজ খাবো, একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে, একটু ভালো মজার আড্ডা হবে। তো পরের দিনই আবার আমাদের শান্তিনিকেতনে বেরানোর কথা, তো সেরকমই ঠিকঠাক ছিল। তো আমরা শ্মশানে ঘুরতে যাই। শ্মশানেও কোনো প্রবলেম ছিল না, আমরা সুন্দর গেলাম, সুন্দর আরতি হচ্ছিল বামদেবের চরণে, আমরা দেখলাম, সেটা প্রণাম করলাম, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। বাউল গান হচ্ছিল, সেগুলো খুব মজা করে শুরু হলো ঘটনা রাত্রিবেলা আমাদের সেদিন খাওয়া দাওয়া হয়েছিল ভাত আর খাসির মাংস। সো আমার পার্সোনালি এটা আমার কিছু এক্সপিরিয়েন্স আমি বলছি, যে আমার কেন জানি না হোটেল ফেরার পর থেকে আর আমাদের ছেলেদের রুমটার মধ্যেই না সবাই এসে আমরা আড্ডা দিচ্ছিলাম। সামনাসামনি রুমগুলো ছিল, ছেলেদের রুমটা যেহেতু বড় ছিল আর ডবল বেড ছিল, সো এখানটাতে এসে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। তো টোটাল আমরা প্রায় 23-24 জন ছিলাম, খাওয়া থেকে শুরু করে সব সময়। তো খাওয়া দাওয়া হলো আমাদের। তো একটা না আবহাওয়াটা কেমন হয়ে গেছে, সবাই রেগে যাচ্ছে, ওর সাথে একটু কথাতেই রেগে যাচ্ছে, কেউ কারোর সাথে কারোর ঝগড়া হয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ চলছে। তো তখনই কেমন একটা আমার মনে হচ্ছিল, আমার মনের মধ্যে কেমন একটা খটোমটো চলছিল, যে কিছু তো একটা হচ্ছে। কারণ মুড সবার এত খারাপ হয়ে গেল। আমরা ভালোভাবে পুজো দিয়েছি, আমরা ভালোভাবে শ্মশানেও আনন্দ করতে গেছি, একটা আনন্দ পারপাস আমরা গেছি। আমাদের খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া মেটার পর কিছু গার্জিয়ানরা তারা শুতে চলে যান। বাচ্চারা সবাই ছিল, যে সবাই বাড়ির থেকে বেরিয়েছে, ঘুরতে এসছে, সবাই রাত জাগবে। সো দাদা, আমি, দাদার ওয়াইফ, দাদার ছেলে, সো সবাই মিলে আমরা এক ঘরে বসে আছি, গল্প হচ্ছে, ভীষণ ভূত নিয়ে আলোচনা হচ্ছে। এবার কি হয়েছে, বাচ্চাদের মধ্যে এখন খুব দেখা যায় যে প্র্যাঙ্ক করা। তো প্র্যাঙ্ক করা আরম্ভ হলো, ওকে ভয় দেখাচ্ছে লাইট টিভি দিয়ে, তারপরে কেউ ওয়ার্ড্রবের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি হয়তো এত সহজভাবে বলছি, কিন্তু তখন যা সিচুয়েশন ছিল, কথা বলার মতন আমাদের কারোরই অবস্থা ছিল না, যা শুরু হয়েছিল। তো বাচ্চারা প্র্যাঙ্ক করা শুরু করছে, বাচ্চারা ওয়ার্ড্রবের ছোটো ওয়ার্ড্রব রাখা ছিল, তার মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা থেকে বেরিয়ে হঠাৎ করে ভয় দেখিয়ে দিচ্ছে। তো এর মধ্যেই আমাদের প্রায় 2:30 বেজে গেছে, খাওয়া দাওয়া মিটে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে যার মতন আমরা সবাই একটা ঘাটে বসেই গল্প করছি, প্র্যাঙ্ক করছে। তো হঠাৎ করেই আমি একটুখানি স্মোক করার জন্য বাথরুমে ঢুকি। তো একটা বাচ্চা কি করেছিল, আগে থেকেই বাথরুমে ব্লুটুথ রেখে দিয়েছিল, ব্লুটুথ বক্স। তো তার মধ্যে একটা ক্রিপি মিউজিক চালানোর আর কি ওর ইন্টেনশনটা ছিল। তো ও কী করেছে, আমি বাথরুমে গিয়ে দরজাটা যেহেতু বন্ধ করে দিয়েছি, ও কী করেছে, বাইরে থেকে লাইটটাকে অফ করে দিয়েছে। লাইটটাকে অফ করে 3-4 বার র্যান্ডম, আমি সিনেমার নামটা কি বলতে পারি, কাঞ্চনা ফিল্মের একটা ক্রিপি মিউজিক আছে, খুব বলে এরকম একটা টানের একটা মিউজিক আছে, ওই মিউজিকটাকে 3-4 বার করে রান থ্রু করে। তো রান থ্রু করার পরে আমি তো ব্যাপারটা বুঝতে পারি যে ওরা মজা করছে। এবার আমার কেন জানি না মনে হচ্ছে যে কিছু তো ঠিক হচ্ছে না, আমার মনের মধ্যে এটা চলছেই, কনস্ট্যান্ট চলছে যে এটা ঠিক হচ্ছে না, এতটাও ইয়ার্কি বানা মনে হয় ঠিক হচ্ছে না প্রত্যেকে। আমি মনে মনেই ভগবানকে বলছি যে ওদেরকে ক্ষমা করে দিও, ওরা হয়তো না জেনে করছে, ওদের বয়সটাও অল্প, এটা ঠিক হচ্ছে না। যেমন তোমাদেরও এক্সিস্টেন্স আছে, পজিটিভিটির এক্সিস্টেন্স যেমনভাবে রয়েছে, নেগেটিভিটিরও ইকুয়ালি এক্সিস্টেন্স রয়েছে। সো এটা আমার মান্যতা সম্পূর্ণভাবে। তো সেখান থেকে আমি এই কথাটা বললাম, বলে আমি জাস্ট ফ্ল্যাশ করে জাস্ট ঘুরেছি, দরজা বন্ধ, লাইট বন্ধ। আমার মনে হলো পুরো একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে,
মানে দাঁড়িয়ে রয়েছে, আমি জাস্ট ঘুরেও এরমভাবে ঘুরে গেলাম সামনের দিকে, তারপরে আবার ঘুরলাম, তখন দেখলাম কিছু নেই। সো দরজা খুলে বেরিয়ে এসে আমি ওদের একটাই কথা বললাম, এতটাও মজা করা ঠিক হচ্ছে না। তখনই আমি বললাম একবার যে মজা করা ঠিক হচ্ছে না, আমাদের মনে হয় থেমে যাওয়া উচিত, আমরা কোনো অন্য টপিকে গল্প করি। না, তারা তো বাচ্চারা শুনবে না। এবার বাচ্চারা ওই বিষয়টা খুব ইন্টারেস্টিং বিষয়, যে রাত্রিবেলা সবাই একসঙ্গে বসে আছে, মজা করছে, ভূতের আমেজ সৃষ্টি হয়ে গেছে। দাদা বসে আছে পাশে, ছোট ছোট বাচ্চাগুলো বসে রয়েছে, সবাই সবার মানে দাদাদেরকে আমাদেরকে ধরে রয়েছে আর কি। ছোট ছোট সবাই কোন ক্লাসে পড়ে, 7-এ পড়ে, কেউ 8-এ পড়ে, কেউ ম্যাক্সিমাম 11-এ পড়ে, এরকমই সবাই বাচ্চাই আর কি। বৌদি রয়েছে, বৌদির পাশে পুচকেটা শুয়ে পড়েছে, দাদার যে ছেলে গেছিলো সে শুয়ে পড়েছে, বৌদিও পাশে শুয়ে শুয়ে গল্প শুনছিল, বৌদিও গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। তো আমি বাথরুম থেকে বেরোনোর পর হঠাৎ করে দাদা আমাকে বলতে শুরু করে, দিব্যেন্দু তোর কি শরীর খারাপ লাগছে? কারণটা হচ্ছে আমি নাকি খুব স্ট্রেঞ্জভাবে দাদার দিকে তাকাচ্ছিলাম, আর আমার সামনে আমার একটি ভাই বসেছিল, তার পিঠে নাকি এরমভাবে হাত বোলাচ্ছি আমি নাকি নিজের 2-3 বার এরমভাবে হাত বোলাচ্ছি, ওর মাথায় হাত বোলাচ্ছি এরকম করে, সে শরীর খারাপ লাগছে, তোর কি কিছু হয়েছে? আমি বললাম যে না, কিছু হয়নি। তো দাদার সাথে এরকম কনভারসেশন চলছে, তো হঠাৎ করে বৌদি দেখলাম বিষম খেলো, বিষমকে উঠে বসলো, বিষমকে কাছতে কাছতে উঠে বসলো, বসে বলছে গতকাল রাত থেকে আমার এরকম বিষমের একটা প্রবলেম চলছে, আমার কাছতে কাছতে খুব দম বন্ধ হয়ে আসছে রাত্রিবেলায়, এখানে আসার পর থেকেই ঠান্ডা লেগেছে মনে হয়। বলে বৌদির চুলটা ছাড়া ছিল, বৌদি বাথরুমে যায়, বাথরুম থেকে বেরিয়ে এসে বৌদি খাটে না এসে আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের দিকে গল্প চলছে, বৌদির অ্যাক্টিভিটিটা আমি লক্ষ্য করছি, বৌদি গিয়ে বেঁচে থাকা যে মাটন ছিল আমাদের, ওটা একটা ছোট মানে বাটিতে নিয়ে খাটে এসে বসে খাওয়া আরম্ভ করে, চুল ছাড়া তখন বৌদি খাওয়া আরম্ভ করে। তো খাচ্ছে, বিছানা রেখেই খাচ্ছে, খেতে খেতে খেয়ে আবার বাথরুমে গেল, বাথরুমে গিয়ে হাত টাত ধুয়ে এসে বৌদি আবার শুলো, চাদর টাদর টেনে বাচ্চাটাকে জড়িয়ে ধরেই শুলো, বাচ্চাটা শুয়ে রয়েছে। তখন আমরা কথা বলছি, ইতিমধ্যেই আমাদের কনভারসেশন চলছে, দাদা আমাকে বলছে দিব্যেন্দু তোর কি কোনো শরীর খারাপ লাগছে, তোর কি মাথা টাথা ঘুরেছে, তুই কি ঘুমিয়ে পড়বি, ওই খাটটা তো ফাঁকাই রয়েছে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। তো আমি বললাম যে না না দাদা, আমি এমনিই করছি এরকম। তখন বলছি না, আর আমি নাকি ওটা দাদার কাছ থেকে আমি পরে শুনেছি, আমি নাকি চারদিকে এরকমভাবে দেখছিলাম, চারদিকে এরকমভাবে পর্দাগুলো হোটেলের কালো ছিল, চারদিকে যে 4টে জানলায় পর্দা ছিল সেগুলো কালো ছিল প্রত্যেকটা, ভেলভেটের। সো আমি দেখছিলাম, আর ওই বাচ্চাটার বাচ্চা ছেলের পিঠে মাথায় হাত বুলাচ্ছিলাম এরম করে। হঠাৎ করে এই দাদা যখন এই জিনিসটাকে রেকগনাইজ করছে, দাদা স্ট্রেঞ্জ লাগছে, দাদা হঠাৎ করে আমাকে যখন চার্জ করে যে দিব্যেন্দু তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন, তখন বলছে তোর তো কিছু হয়েছে, তুই কিছু দেখেছিস, ভয় পেয়েছিস? তা আমি বললাম না তো, ভয় পাইনি তো। তারপরে হঠাৎ করে আমার খেয়াল হলো আমি তো একটা অবয়ব দেখেছি বাথরুমে ঘোরার সঙ্গে সঙ্গে, তো আমি পিছনের দিকে যে অবয়বটা দেখেছি সেটা আমি প্রথম বলতে চাইছিলাম না, বাচ্চারা যদি ভয় পায় দরকার নেই বলার। তো আমি বললাম দাদা এই টপিকটা কি এখানে শেষ করা যায়, আমাদের আর মনে হয় এই বিষয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না। তখন দাদা আবার উল্টো দিক দিয়ে মজা করতে করতে বললো যে তুই কি ভয় পাচ্ছিস? আমি বললাম না না, ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চা কাচ্চা রয়েছে তো, বেশি আলোচনা করে যদি বেশি ওরা ভয় পেয়ে যায়, সাইকোলজিক্যালিও তো অনেকটা এফেক্ট করে। তো সেই জায়গা থেকে এই বিষয়টা তো আমি যে ছেলেটির গায়ে হাত বোলাচ্ছিলাম, ও কোনো কাজে হয়তো কোনো ওর এই ডান্স রিলেটেড কাজে মুম্বাই গেছিলো, সো ওর একটা সাথে হওয়া ঘটনা, মানে ওর বন্ধুদের সাথে কাছ থেকে শোনা ঘটনা, সাথে হওয়া ঘটনা নয়, শোনা ঘটনা, ও বলা শুরু করেছে 1-2 লাইন। দাদা হঠাৎ করে আমার চোখের দিকে তাকিয়ে হঠাৎ করে বলছে, আচ্ছা তুই তো ডেলি স্নান করে উঠে হনুমান চালিসা পাঠ করিস, তো আবার হনুমান চালিসা না পাঠ করে কোথাও বেরোস না, তো তুই হনুমান চালিসা পাঠ করতো। আমি হনুমান চালিসা পাঠ করা আরম্ভ করলাম, যথারীতি আমি জাস্ট রাম বন্দনা করে জাস্ট হনুমান চালিসার 2টো লাইন স্টার্ট করেছি, বৌদি হঠাৎ করে ঝটকা দিয়ে উঠলো, চাদর খুলে উঠে বলছে আমার একদম ভালো লাগছে না, অতিরিক্ত ইয়ার্কি হয়ে যাচ্ছে, তোরা মানে বাউন্ডারি ক্রস করে যাচ্ছিস, আমার ভালো লাগছে না, আমার রুমের চাবি দাও, আমি ওই রুমে ঘুমাতে যাবো। অমিতদাকে বলছে, তুমি আমাকে ওই রুমের চাবি দাও, আমি ঘুমাতে যাবো। তো রুমটা খুলে বৌদি আমাদের রুমটা খুলে নিজের ঘরে চাবিটা নিয়ে বেরিয়ে গিয়ে দরজা খুলে ওই ঘরে গিয়ে দরজা দিয়ে দিল। তো সঙ্গে সঙ্গে অমিতদাও অবাক, আমরাও অবাক। আমার মাথায় একটা জিনিস ক্লিক করলো, আচ্ছা বৌদির যদি খারাপই লেগে থাকে, কারণ এতক্ষণ তো বৌদি এনজয় করছিল, আমাদের সাথেই ছিল, পার্টিসিপেট করছিল, বৌদির যদি খারাপ লেগেই থাকে তাহলে তো সে বাচ্চাটাকে সাথে নিয়ে যাবে, কারণ বাচ্চাটা তো অলরেডি ঘুমাচ্ছে, কারণ কোনো মা তো তার বাচ্চাকে ছেড়ে চলে যাবে না রাত্রিবেলা ঘুমানোর সময়, বাচ্চাটা একা এখানে ঘুমাচ্ছে, বাকি সবাই তো আমরা জেগে রয়েছি, মজা হচ্ছে, বাচ্চাটা যদি অসুবিধা হয়। তো এটা আমার ক্লিক করলো, আমরা সবাই মিলে অমিতা তুমি যাও দেখো তো বৌদির কোনো শরীর খারাপ লাগছে নাকি, কারণ আমাদের খুব স্ট্রেঞ্জ বিহেভিয়ার লাগলো, কারণ এতক্ষণ পর্যন্ত তো কিছু হয়নি।
হঠাৎ করে। তো অমিতদা চলে গেল, তো আমি ছেলে মেয়েগুলোকে নিয়ে বসে আছি, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এতক্ষণ ঘরের লাইট অফ ছিল। আমরা 5 মিনিট পর ধস্তাধস্তির আওয়াজ পাচ্ছি রীতিমতন। গিয়ে দেখছি বৌদিকে আটকানো যাচ্ছে না কোনোভাবে, মানে অমিতদার একার পক্ষে সম্ভব হচ্ছে না বৌদিকে আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে বেরোবো, আমাকে এখান থেকে বেরোতে দে, আমাকে ছেড়ে দে, নাহলে কিন্তু সবাইকে আমি শেষ করে দেবো। বৌদি বলছে ওখান থেকে, মানে বৌদি এই খাটের এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানে রোলের মতন করে একবার এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ গড়াগড়ি খাচ্ছে, আর অমিতদা কোনোভাবে থামাতে পারছে না। বৌদি অমিতদাকে আছড়ে কামড়ে হাত মানে মুচড়ে মানে ছাড়িয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যে কটা আমরা ছেলেরা ছিলাম সবাই উঁচু লম্বা, কম বয়স হলো, তো প্রত্যেকে বলল যে আমরা তাহলে দাঁড়াচ্ছি অমিতদা, আমরা থাকছি। তখন আমি অমিতদাকে বললাম, অমিত এক কাজ করি, মেয়েগুলো ওই ঘরে বসে রয়েছে, মেয়েগুলো ভয় পাবে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওই ঘরে রয়েছে, সো আমি গিয়ে মেয়েগুলোর কাছে বসছি। তো আমি মেয়েগুলোর কাছে গেলাম। ইতিমধ্যে অমিতা কী করেছিল, অমিতার মনে হয় কোনো পুজো দেওয়া কোনো রুদ্রাক্ষের মালা গলায় পড়তে নয়, সবসময় পড়ে থাকতে নাকি রুদ্রাক্ষের মালা। তো ওই রুদ্রাক্ষের মালাটাকে খুলে বৌদিকে দেয়। বৌদিকে দেওয়ার 5 মিনিটের মধ্যে বৌদি ঘুমিয়ে পড়ে। তো ততক্ষণেও চিৎকার চেঁচামেচিটা কন্টিনিউ হচ্ছে। এবার সবাই আলোচনা করছে, টেনশন করছে, এরকম তো কেউ দেখেনি। আর বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাবড়ে গেছে, গার্জিয়ানরা দরজা খুলে বেরিয়ে এসেছে, প্রত্যেকে এসে দেখছে এই অবস্থা। তো এবার হঠাৎ করে মেয়েদের মধ্যে কি হলো, দুজন ছিল, আমি নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একজন হচ্ছে তোর্ষা, একটা হচ্ছে সৃজনী। তো সৃজনী হঠাৎ করে আমাকে বলছে, দিব্যেন্দু আমি ওই ঘরে যাব। আমি বলছি দেখ বাবা, ওই রুমে যাব, ওই রুমে বৌদির কাছে যাচ্ছি, বৌদি কি শরীরটা খারাপ লাগছে, আমি ওই রুমে যাব। তো তখন আমি বলছি যে কেন ওই রুমে যাওয়ার দরকার, এখানেই তো সবাই রয়েছে। তো বাকি মেয়েরাও দেখলাম ওর সাথে সাথ দিয়ে বললো যে আমরাও যাব। তো বলে ওরা যেতে আরম্ভ করলো, আমি তখনও সৃজনীকে বারণ করলাম যে সৃজনী যাস না, কি হচ্ছে আমরা তো জানি না এখনো পর্যন্ত, তুই যাস না। ও জাস্ট ঘরের বাউন্ডারিটা ক্রস করলো, আমি শুনতে পেলাম একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ। আমি সঙ্গে সঙ্গে খাটে বসেছিলাম, খাট থেকে দৌড়ে গেলাম, দেখলাম সৃজনী পড়ে আছে, সৃজনীকে আবার সামলানো যাচ্ছে না, বৌদি ঘুমাচ্ছে, বৌদি এই খাটে ঘুমাচ্ছে, ওই ঘরেও ডবল ডোর ছিল, সো বৌদি ঘুমাচ্ছে এই খাটে, সৃজনী আবার পাগলামো আরম্ভ হয়ে গেছে, সৃজনীর মধ্যে ঢুকে গেছে, সেম জিনিস যেটা বৌদি করছিল সেটা সৃজনী শুরু করেছে। এবার সৃজনীর ব্যাপারটা হয়েছে কি, সৃজনীর ব্যাপারটা দেখা যাচ্ছে, সৃজনীকে মনে হচ্ছে কেউ গলা টিপে ধরেছে, ও শ্বাস আটকে আসছে, কাঁদছে প্রচণ্ডভাবে, মানে ওকে মনে হচ্ছে কেউ ভিতর দিয়ে ভীষণ কষ্ট দিচ্ছে, মারছে, এদিক ওদিক করছে। আর প্রত্যেকটা মেয়ে একটা ভুল করেছিল সেদিন, প্রত্যেকে চুল ছাড়া রেখেছিল, আচ্ছা কেউ চুল বাঁধেনি, এটা বৌদিরও ছিল চুল ছাড়া, যেটা একদমই উচিত হয়নি হয়তো। ঠিক ঠিক। তো আমি বারণ করলাম বারবার, ওই লাস্ট কিন্তু ঘরে ঢুকলো, বাকি সবাই ঢুকে গেছে ঘরে, আমি একাই রুমে বসে আছি। আমার ভয় লাগছিল না, কারণ আমার যদি ভয় লাগেও আমার এটা মনে হচ্ছিল, আমি শুধু ঠাকুরকে রাখছিলাম, বলছিলাম যে ওদের সামনে যেন আমি দেখাতে পারি যে আমি শক্ত আছি। কারণ সিনিয়র বলতে ওখানে আমি আর ওই দাদাই ছিলাম, আর গার্জিয়ানরা ছিলেন, গার্জিয়ানরা বড় যথেষ্ট, কিন্তু গার্জিয়ানরা কীভাবে ভাববেন আর কি ব্যাপারটা, যে আমরাই হ্যান্ডেল করতে পারছি না ব্যাপারটা, একটা প্রেস্টিজের ব্যাপার থাকবে। তো সেই জায়গা থেকে আমি আমার ঘরে বসে আছি, তো প্রত্যেকটা ছেলেকে বলেছি, ছেলেরা ওই ঘরে চলে গেছে, আমি আছি এই ঘরটাতে, এই ঘরটা নিয়ে কোনো জিনিসপত্র নিয়ে চিন্তা নেই, আমি এই ঘরটাতে বসে আছি। তারপরে হঠাৎ করে অমিতদার ডাক যে দিব্যেন্দু এই ঘরে আয়, তুই ছাড়া হবে না। তা আমি বললাম যে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম যে সৃজনীর অবস্থা খুবই খারাপ, সৃজনীর অবস্থা খুবই খারাপ, মানে ওকে রাখা যাচ্ছে না কোনোভাবে, মানে এপাশ ওপাশ করছে, নিজের গায়ে হাত ছড়াচ্ছে, কামড়াচ্ছে করছে, বাকি মেয়েগুলো স্টান্ট হয়ে পাথরের মতন সবাই এরকম করে সবাই একে ওকে হাত দিয়ে এরকমভাবে বসে রয়েছে দেয়ালের সাথে সেটে। এদিকে বৌদির খাটে ঘুমাচ্ছে। তখন অমিতদা একটা কথা বললো, গার্জিয়ানদের দুজন মা ছিলেন, মানে ওই দুটো বাচ্চার মা ছিলেন, তাদেরকে বলা হলো যে আপনারা আপনার ঘরে একটু ওনার ওয়াইফকে নিয়ে যেতে বললেন, যে ওকে ও আবার যদি জেগে গিয়ে এরকম কিছু থাকে, ওরও তো একটা চিন্তার ব্যাপার। কিন্তু সৌভাগ্যবশত বৌদিকে আর কোনোভাবে ডিস্টার্ব করা হয়, মানে ডিস্টার্ব করেনি বিষয়টা, বৌদি ঠিক হয়ে গেছিলো, কারণ হয়তো ওই দাদার মালাটা গলায় ছিল, অ্যান্ড সেই রাত্রিটা বৌদি পুরো ওই মালাটা পড়েছিল, এটুকু আমার মনে আছে। তো বৌদিকে ওই ঘরে দিয়ে দেওয়া হলো, মানে শুতে পাঠিয়ে দেওয়া হলো, বাচ্চাটিকেও পাঠিয়ে দেওয়া হলো, বাচ্চাটিও জেগে গেছে, মার এই অবস্থা থেকে ভয় পেয়ে গেছে, একটা ছোট্ট বাচ্চা ছেলে, কত বয়স হবে, 2 পড়ে। তো এইদিকে সৃজনীর এই অবস্থা দেখে মানে আমরা তো ভয় পেয়ে গেছি। লাস্টে আমার কি মনে হলো, আমার মধ্যে কি শক্তি চলে এলো, আমি হঠাৎ করে বিছানায় উঠে সৃজনীর উপর বসে পড়েছি, বসে
ওর মানে হাত দুটোকে চেপে ধরে আমি মানে জোরে জোরে হনুমান চালিসা পাঠা আরম্ভ করেছি। মানে আমি মানে আমার ছোটোবেলা থেকে শেখা যত ধরনের মন্ত্র, মানে আমি যা মা বাবাকে পুজো করতে দেখেছি বা আশেপাশে পুজো করতে দেখেছি, আর সত্যি কথা বলতে গেলে আমি খুব মানে মানি এই বিষয়গুলোকে। সো আমার হনুমান চালিসা, আদ্যার স্তোত্র, নবগ্রহ স্তোত্র, নৃসিংহদেবের মন্ত্র, সো এইগুলো জানা ছিল। সো আমি ওগুলো কনস্ট্যান্ট পাঠ করা আরম্ভ করলাম। ইভেন ও শুনতে চাইছে না, হাতগুলোকে দিয়ে কানে হাত দেওয়ার চেষ্টা করছে, মানে যাতে ওর কানে অবধি না পৌঁছায়। সো হাতগুলোকে টেনে রেখেছে ছেলেরা, আমি ওর কানের সামনে গিয়ে ওরকমভাবে উঠে বসে ওর হাত দুটো ধরে ওর কানের সামনে গিয়ে বলছি। তো কিছুক্ষণ 10 মিনিট এরকম চলার পর ও ঘুমিয়ে পড়ল। ঠিক 5 মিনিট যেতে পারলো না, তোর্ষা বলে মেয়েটা চিৎকার করে কান্না। সেই কান্না 1920-তে তুমি দেখেছো হয়তো, যখন চিৎকার করছে যখন কাঁচ ফেটে যাবে, ওরকম চিৎকার। মানে হোটেলের যারা ওয়ার্কিং স্টাফরা ছিল প্রত্যেকে চলে এসেছে, আমাদের প্রত্যেকের ঘরের দরজা খোলা, মানে তাণ্ডব চলছে পুরো রাত্রিটা। মানে সেই বিভৎস রাত্রির মানে আমি মনে হয় জীবনের শেষ দিন অবধি ভুলতে পারবো না। তাণ্ডব চলছে, মানে এত সেই ভয়ানক চিৎকার, ওকেও আটকানো যাচ্ছে না। সৃজনীয় ওই পাশে পড়ে মানে গোঙাচ্ছে, আর এদিকে তোর্ষাকে আটকানো যাচ্ছে না। এবার তোর্ষার মা ছিল ওখানে, তোর্ষার মাও কান্নাকাটি আরম্ভ করেছে মেয়ের এই অবস্থা দেখে। স্বাভাবিক ব্যাপার, মেয়েকে আর ছোট্ট বাচ্চা, ও 6-এ পড়ে। সো বাচ্চাটিকে দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আর ওই বাচ্চাটি খুবই মানে একটু রোগা, মানে অন্যদের তুলনায় ও চেহারা স্বাস্থ্য একটু অন্যরকম, মানে একটু রোগা ও। তো বাচ্চাটি খুবই মানে ছোট বাচ্চা, তো ওর কষ্টটা দেখে আমাদের আরও কষ্ট হচ্ছে। এবার ওর কষ্টের সাথে মানে ও যখন কাঁদছে, ও তখন রিয়ালিটি বলতে শুরু করলো। ও নিজেই বলছে, বাট ও যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে যে কি কানেকশান, যা ঘটে চললো মানে ঘটছিল আমাদের সাথে পাস্ট কিছু ঘন্টা ধরে, সেটা হুবহু মিলে যাচ্ছে। বাচ্চাটির পক্ষে এগুলো মনে রাখা কোনোভাবে পসিবল নয়, একদম টাইম টু টাইম। কি বলছিল ও আমাদেরকে বলছিল ঠিক 2:45-র সময় আমার সাথে মজা করা হয়েছে, মানে এরকমভাবে আঙুল দেখিয়ে বলেছিল ওর সাথে মজা করা হয়েছে ঠিক 2:45-র সময়। আমি ওকে বলেছিলাম মজা করতে না, ওকেও আমি এফেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু বেশিক্ষণ ওর শরীরে আমি থাকতে পারিনি। আর এখানে শুধু আমি নই, আরও 3-4 জন রয়েছে। সঙ্গে সঙ্গে সামনের দিক থেকে সৃজনী উঠে বসলো। মানে একটা ফিল্মের শ্যুট চলছে পুরো, মনে হচ্ছে যে একজন শুয়ে আছে, একজন তোলপাড় হচ্ছে। মানে বুঝতে পারছো, 23 জন আমরা ভিউয়ার্স শুধু, মানে 23 জনের মধ্যে 2 জন ধরো এফেক্টেড, একজন এফেক্ট হয়ে শুয়ে পড়েছে, 3 জন হয়ে গেল, বাকি 19 জন আমরা দাঁড়িয়ে দেখছি। 19 জন না 20 জন, সরি 20 জন আমরা দাঁড়িয়ে দেখছি, আমরা সামলাচ্ছি শুধু। প্রত্যেকটা মানে কয়েকজনের বাবা মা, 2 জনে গেছে, প্রত্যেকের বাবা মা মানে দাদারা গেছে, যে বাবা মাদের দাদা বলি আমি, তাদের বাবা মাদের দাদা দিদি বলি, তো তারা পর্যন্ত আছে কি হচ্ছে মেয়েদের সাথে। আর মানে ও কীভাবে অ্যাকিউরেট টাইম বলছে, ও আমাকে পরিষ্কার বলে আঙুল দেখিয়ে, আমি যখন মন্ত্র পড়তে আছি বলছে যে তুই মন্ত্র পড়বি, কিছুক্ষণের জন্য ঠিক থাকবে, কাউকে আটকাতে পারবি না, তোরা কাউকে আটকানোর পক্ষে পসিবল না, তোরা কি বড় ভুল করেছিস মনে কর। সবার আগে এই কথাটা বললো, তারপর আমার দিকে আঙুল তুলে বললো, তোকে তো বারণ করেছিল আমি ঠিক 2:45-র সময়। আর ঠিক 3:05 মিনিট বাকি তখন ওর বউ বাথরুমে গেছিল, তোকে যখন এফেক্ট করতে পারলাম না, ওকে আমি এফেক্ট করলাম। মানে ও তোমাদের মধ্যে দিয়ে বলার চেষ্টা করছিল যে এই মজাটা করো না না, মানে একা ও ছিল না, অনেকে ছিল, যার মধ্যে একজন শুধু মজা করতে বারণ করেছিল, কিন্তু বাকিরা প্রচন্ড হিংস্র ক্ষিপ্র হয়ে গেছিল। বুঝতে পেরেছি। ওই যে তুমি যে বাইরে এসে বললে না যে এটা করা উচিত না, মানে এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, তুমি বলছিলে নাকি তোমার ভিতর থেকে তখন অন্য কেউ বলছিল? সেটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু আমার এইটুকু কথা মনে আছে, আমি বলেছিলাম। সেই সময়টায় কিন্তু আমারও হাবভাব একটু চেঞ্জ হয়ে গেছিল, হাবভাবটা বদলে গেছিল। কারণ এই যে তুমি যখন পেছনে হট করে ঘুরে মনে হলো যে কেউ একজন রয়েছে বাথরুমের ভিতর, মনে হয়নি, মানে কি করে বলবো, মানে আমি দাঁড়িয়ে পুরো দেখলাম, মানে তুমি আমার সামনে বসে আছো, আমি এদিক থেকে এইদিকে থাকলে তোমাকে যেমন দেখতে পাচ্ছি, তুমি একটা রক্ত মাংসের শরীর, ফিলিং যে একজন দাঁড়িয়েছে, কারোর সাথে একটু টাচ লেগে গেল ঘুরতে গিয়ে যেরকম হয়, সেই ফিলিংসটা আমার সেম টু সেম হয়েছিল। মানে ইনফ্যাক্ট আমাদের খুব অন্ধকারেও আমাদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আমরা সেটা অনুভব করতে পারি, আমরা বুঝতে পারি যে পাশে কেউ তো রয়েছে। ও ঠিক বলে যাচ্ছে অ্যাকুরেট যে 2:45-র সময় আমি তোকে বারণ করলাম, যেখানে ওই বাচ্চাটি আমাকে দাদা, তুমি, স্যার এই ছাড়া কিছু বলে না, খুব বেশি ফ্র্যাঙ্ক হলে দাদা,
নাহলে স্যার বলেই ডাকে ম্যাক্সিমাম টাইম। সেই তোরসা আমাকে তুই বলছে আঙুল তুলে বলছে তোকে 2:45 সময় ঠিক 2:45 সময় বারণ করেছিলাম, আর ঠিক 3:05 আগে ওর বউ বাথরুমে গেছিলো, তখন আমি ওকে ধরেছি। এবং তারপরে ওর বউকে ও কিছু প্রোটেকশান দেওয়ার কারণে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, তো আমি এই বাচ্চাগুলোকে ধরেছি। তো এদেরকে আমি ছাড়বো না, আর শুধু আমি নই, এখানে বহুজন রয়েছে, আর তারা প্রত্যেকে তোদের উপর খুব মানে বীতশ্রদ্ধ আর কি, দেখতে গেলে আর কি। মানে সত্যি কথা বলতে ওদের পোক করা হয়েছে পুরো রীতিমতো। মানে ওদেরকে মানে ওদের ডেরায় ঢুকে মানে যেরকমভাবে খুঁচিয়ে দিয়ে চলে আসলে যেমনভাবে আক্রমণ করে, সো সেই রকম স্টোরিটা হয়ে গেছে আর কি এখানে। মানে ঘটনাটা এরকমভাবে হয়ে গেছে। তো আমরা 20 জন দাঁড়িয়ে দেখছি, প্রত্যেকটা ছেলে যারা মজা করছিল একটু আগে, যারা এত হাসছিল, যারা এত প্র্যাঙ্ক করছিল লাইট বন্ধ করে, তারা প্রত্যেকে এসে আমার হাত চিপে ধরেছে 2 সাইড দিয়ে। তো আমি ওই বাচ্চাটিকে মাথায় হাত বোলাতে গেলাম, যে আমি জিজ্ঞেস করলাম, যে আমি উল্টে তাকে মা বলে সম্বোধন করলাম। আমি তখন আমার মাথায় কাজ করলো যে তাকে সম্মান দিই, সে যখন রেগে রয়েছে তাকে সম্মান দিই, সে তো মুক্তি পায়নি, সে তো নিশ্চয়ই কোনোভাবে মানে কোনো একটা ডিস্টার্বড রয়েছে বা কোনো অস্বাভাবিকভাবে তার মৃত্যু ঘটেছে, যার জন্য আজকে তার এই পরিস্থিতি। তো আমি তাকে রেসপেক্ট দিই। সো আমি তখন মানে আমি আর অমিতদা দুজন মিলেই তাকে বোঝাতে চেষ্টা করি, কনভিন্স করার চেষ্টা করছি, মা আমাদের যদি কোনো ভুল হয়ে যায় আমরা ক্ষমা চাইছি। ইভেন তুমি বিশ্বাস করবে না, আমি নাকে খত পর্যন্ত দিয়েছি যে প্লিজ বাচ্চাগুলোকে ছেড়ে দাও। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, কোনো ছেলেকে কিন্তু এফেক্ট করেনি। এটার কারণটাও পরে বলছি। বাচ্চা মেয়ে এরা তাড়াতাড়ি, মহিলা চুল খুলে থাকলে এরা তাড়াতাড়ি এফেক্টেড হন। আর আসল কারণটা তুমি লাস্টে বলছি আমি, যেটা হচ্ছে মেন কারণ। এটা খুব আমিও অফেন্ডেড হয়েছিলাম, দাদাও অফেন্ডেড হয়েছিল এটা বিষয়টা জানার পর, কারণ এতগুলো মানুষের জীবন রিস্ক হয়ে গেছিলো না। আমরা যখন দাঁড়িয়ে আছি তো বলে যাচ্ছি 3:05 সময় ওর ওয়াইফ বাথরুমে যায়, তারপরে আমি 3টের সময় এসে ও মাংস খায়। দেন 3:15 নাগাদ নাকি আমি হনুমান চালিসা পাঠ করা শুরু করি, যখন ও আর থাকতে পারেনি, যেটা ওর আর সহ্য হয়নি, যার জন্য এই ঘরে নিয়ে চলে এসেছে। ইভেন আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম গৌরব, মানে আমরা যখন হোটেলে ঢুকেছিলাম আমাদের প্রত্যেকটা ঘর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু যে রুমটাতে মেয়েরা ছিল, মানে বৌদি ছিল, মেয়েরা সবাই একটা রুমে ছিল, সেই রুমটার বাথরুমটা থেকে না খুব খারাপ গন্ধ আসতো। মানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, খুব বাজে রকমের গন্ধ হচ্ছে, দরজাটা খোলা হলেই খুব বাজে রকম গন্ধ আসতো। তো আমার একটা জিনিস মনে হচ্ছিল যে প্রত্যেকে আমরা যথেষ্ট জানি যে একটা মিনিমাম পরিমাণ জল ইউজ করতে হয় বাথরুমে যাওয়ার পর, তো গন্ধটা মানে কমার কোনো নামই নেই, যত জল ইউজ করার পরেও গন্ধ কমছিল না। বলছি এই ঘরটা বেশি মানে ওর জন্য সুবিধা হয়েছে, সেটা ও বলেছে ওর মাধ্যমে, কারণ বাথরুম হচ্ছে মানে ওদের একদম প্রবেশের জায়গা, বাথরুমেই ডিরেক্ট গিয়ে বাথরুমের মধ্যেই ওরা প্রথম ঘাঁটি গাড়ে। হ্যাঁ, তারপরে একটা জিনিস বলছে, এরা কারা জানিস? তখন আমরা জিজ্ঞেস করেছি কারা, মানে আমরা তো কনস্ট্যান্ট ক্ষমা চেয়ে যাচ্ছি, মা আমাদেরকে বলো কি করলে তোমার শান্তি হবে, মানে কি করলে আমরা ভুল করেছি সেটার জন্য আমাদের কি প্রায়শ্চিত্ত করতে হবে তুমি বলো। আমরা মায়ের জায়গাতে এসেছি, মানে আমরা তো মায়ের প্রতি কোনো ত্রুটি করছি বলেছি, সেটাও তোরা করেছিস। মানে অ্যাকচুয়ালি তো আমাদের যে জায়গাটায় তারাপীঠ, ওটা তো অ্যাকচুয়ালি তো জঙ্গল ছিল। এখন নয় পুজো মানে মন্দিরটা এতটা পপুলার হয়ে যাওয়ার পর এখন ওখানে লোকালয়, হোটেলস সব তৈরি হয়েছে। এককালে তো ওটা তো ঘন অরণ্য ছিল, এখনও কিছুটা বোঝা যায় সেটা দেখলে। সো ওটা লোকালয় নয় একদমই। তো এটাও আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ওখানে যদি কোনো পুজোয়ও ভুল ভ্রান্তি হয় না, সেটার কারণেও এরা এফেক্ট করতে পারে। কারণ আমরা যতদূর জানি এরা সহচর্য হিসাবে থাকে মা তারার আশেপাশে, যে বলা হয় 64 যোগিনী অ্যান্ড ভৈরবগণ বলা হয় যেরকম, সেরকম এরাও তো তাই, মানে কাইন্ড অফ তাই। এরা অস্বাভাবিক মৃত্যুর পর এরা হয়তো অন্যরকম, কিন্তু এরাও তো কাইন্ড অফ তারা সহচরী। সো এটাও হতে পারে কারণ। তো সে আমাদেরকে বলছে তোরা সেটাও ভুল করেছিস, ইভেন তোরা খোঁজ নিয়ে দেখিস তোদের এই হোটেলের পাশের গলিতে 3 দিন আগে 2টো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা এখন আর বেঁচে নেই। ও বলে দিচ্ছে পরিষ্কার, জাস্ট রিসেপশন মানে হোটেলে গিয়ে খোঁজ নিস তোরা হোটেলের লোকজনের কাছ থেকে, পাশের গলিতেই 2 দিন আগে যে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই 2 জন এখন হসপিটালাইজড হয়েছিল, কিন্তু তারা কিন্তু বেঁচে নেই। আর যারা রয়েছে তারা 2 জন কিন্তু তারা পুরো পরিষ্কার বলে দিল।
তারপর আমরা দেখলাম যে কোনো কিছু করা যাচ্ছে না। আমি যতবার ওর কাছে যেতে যাচ্ছি, মানে আমি যখন মানে গল্পটা পাঠিয়েছিলাম, আমি ছবিও তুলে পাঠিয়েছিলাম যে আমার হাত কিভাবে আছড়ে দেওয়া হয়েছিল, ওই বাচ্চাটি করেছিল। মানে হ্যাঁ, আমি যখনই ওকে আটকাতে যাচ্ছিলাম, মানে মানে যতবারই মন্ত্র করতাম, ও বলছে যে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যেটা সৃজনীর ক্ষেত্রে কাজ হয়েছিল সেটা ওর ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে না। কনস্ট্যান্ট 7:30, সকাল 7:30, অ্যাকিউরেট 7:30 আমরা কেউ ঘুমাইনি সেই রাত। মানে ভোর 3টে থেকে, ভোর 3টেই বলছি আমি, রাত 3টে থেকে আর কি, রাত 3টে থেকে ভোর 7:30 অবধি যে ঘটনা হয়েছে কন্টিনিউ চলেছে। হোটেলের লোকজন খুব ইউজ টু কুল, মানে ওদেরকে দেখে মনে হলো ওরা দেখে অভ্যস্ত। ওরা বলছে আপনারা কোথায় বাড়ি থেকে শ্মশানে মশানে গেছিলেন, আপনাদের মেয়েরা তো চুল টুল খুলে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আপনাদের সাথে হয়তো কিছু চলে এসেছে, আমাদের হোটেলে তো কিছু নেই। বাট ওদের কথার মধ্যে এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম যে হোটেলে সত্যি কিছু আছে, কারণ না হলে ওদের হাবভাব দেখলে, কারণ ওদের যদি এতটাই ওরা হোটেল সম্পর্কে কনসার্ন থাকতো, ওরা মানে বিষয়টিকে মানে আরও চেষ্টা করতে যে আপনারা এই জায়গাটাতে নিয়ে যান, যাতে আমাদের যদি কোনো কিছু ঘটে যায় অবশ্যই তো আমরা সেটা হেল্প করতো, সেটা কোনো করার চেষ্টা করছে না। আপনারা দেখুন, শ্মশানে নিয়ে যান, কোনো তান্ত্রিক বা কারোর কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে আসুন, এসব বলছে। তো 7:30 গেল, সকাল 7:30 বাজলো, ততক্ষণ পর্যন্ত ও চিৎকার করছে, কাঁদছে। আর ওই সৃজনী মেয়েটি মাঝে মাঝে উঠে বসছে, আবার হনুমান চালিসা পাঠ করা হচ্ছে, নৃসিংহদেবের প্রণাম মন্ত্র পাঠ করা হচ্ছে, নৃসিংহদেবের মন্ত্র পাঠ করা হচ্ছে, আদ্যাসত্য পাঠ করা হচ্ছে। আবার সৃজনী 10 মিনিটের জন্য ঘুমোচ্ছে, আবার উঠে বসছে, মানে এরকম চলছে। আর প্রত্যেকটা ছেলে স্টান্ট হয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, বাকি প্রত্যেকের সাথে হাত ধরে। আর যেখানে আমি আর অমিতদা আমরা মানে ভয় পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ওখানে ফিল্ডে কাজ করে যাচ্ছি, মানে আমরা কনস্ট্যান্ট একবার একজনকে থামাচ্ছি, তখন একজন মানে থামানোর পর কোনো গার্জিয়ান গিয়ে পাশে বসছে, আবার আরেকজনের কাছে যাচ্ছি, আবার আরেকজন যখন একটু নিস্তেজ হয়ে পড়ছে আরেকজন ঠিক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মায়ের পুজোয় কি ভুল হয়েছিল? আসলে আমাদের একটা জিনিস, হয়তো আমরা এই মানে অত্যাধুনিক যুগে অনেক কিছু মানি না, এটা নিয়ে অনেক মানে মতভেদ আছে। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, আমাদের মানা উচিত কি উচিত না আমি সেটা জানি না। মানে এটা হচ্ছে তোরসা বলছে, মানে তোরসার ভিতরে থাকা সেই ডেভিল তোরসা বলছে আরেকটি মেয়েকে দেখিয়ে, তোরসা আরেকটি মেয়েকে দেখিয়ে বলছে যাকে এফেক্ট করেনি, সে নিরামিষভোজী, সে আর তার ফ্যামিলি তারা বৈষ্ণব ধর্ম নিয়েছে, ধর্মাবলম্বী, তারা নিরামিষ খান। তো সেই মেয়েটিকে দেখিয়ে বলছে তুই কি ভুল করেছিলিস সবার সামনে স্বীকার কর, পুজোতে কি ভুল করেছিলিস। সত্যি কথা বলতে গেলে আমিও ওদের সাথে অ্যাকচুয়ালি সেভাবে পুজোটা দিইনি, কারণ আমি ভিআইপি লাইন দিয়ে পুজোটা দিয়ে নিয়েছিলাম আগে, আমার শরীরটা ঠিক লাগছিল না, দ্যাটস ওয়াই আমি আর একজন গার্জিয়ান ছিলেন, বাবা মা আর তার মানে মেয়ে, সৃজনীই ছিল আমার সাথে, সৃজনী আর সৃজনীর বাবা মা আর আমরা ভিআইপি লাইন দিয়ে পুজো দিয়েছি, আর ওরা নর্মাল লাইনে দাঁড়িয়ে সবাই মিলে পুজো দিয়েছে। তো আমাদের পুজো দেওয়া অনেক আগে হয়ে গেছে, এবার ওদের ওখানে কী হয়েছে আমি ঠিক ঘটনাটা জানি না, বাট ও ডাইরেক্ট ওকে বলছে, মানে কতটা মানে ও কি করে জানলো সেটাই হচ্ছে আসল কথা। আমরা জানি যে আমাদের মহিলাদের একটা সার্টেন টাইম থাকে যেটার সময় যান না, আমাদের মা মানে কাকিমাদের আমরা দেখেছি তারা মন্দিরে যেতেন মাসিকের সময়, সো সেটা ওর কমপ্লিট হয়নি প্রপার ভাবে। আচ্ছা, মানে ও পিরিয়ডস চলাকালীন পুজো দিয়ে দিয়েছে, ও ভেবেছে ওর ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু পুরোপুরিও ক্লিয়ার হয়নি, এবং এটার জন্য ওকে ধরেছে। এটার জন্য ওকে ধরেনি, ওকে ধরতে পারেনি, কারণ কিছু ওর গুরু মন্ত্র অ্যান্ড অল, এটার জন্য এটা হচ্ছে মেইন রিজন ছিল। আচ্ছা, এবার এটা মেইন রিজন, সেটা কি মানে বলে না মানে একটা থাকলে আরো ঘটনা জুড়ে যায় সাথে, তো সেই রকমভাবে ওই মেয়েটি তখন ভুল স্বীকার করতে বাধ্য হয় সবার সামনে। তখন আমরা একটু রাগই করি ওর উপর যে এটা তো একটা মানে জেনে শুনে বিপদ ডেকে আনা না, মানে এটা এরকম ভুল করা তো উচিত নয়। তো যাই হোক না কেন, তো বললো যে আসল তো রাগ ছিল তোর উপর, সবাই তোকেই টার্গেট করেছিল, কিন্তু তোর গুরুমন্ত্র এবং তোর কিছু মানে ওর যেহেতু এই তুলসীর মালা অ্যান্ড কিছু জিনিসপত্র শরীরের ছিল যার জন্য ওকে এফেক্ট করতে পারেনি কোনোভাবে, যেহেতু কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, সো এটা একটা ওর জন্য ছিল। তোমরা বেরোলে কখন? তারপর ওখান থেকে আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 12টায়, কারণ আমাদের শান্তিনিকেতন যাওয়ার কথা, সো ক্যান্সেল করে দেওয়া হলো সম্পূর্ণ, কারণ মানে একটা ঘটনা কত বড় হয়ে গেছে যেটার জন্য আর শান্তিনিকেতন যাওয়া হলো না। মানে আমি তো ভাবছি যে কোনো ভৌতিক ঘটনার জন্য যদি আমার ট্রিপ ক্যান্সেল হয় তাহলে আমি বোধহয় সব থেকে বেশি অবাক হবো, যে মানে
একটা ট্রিপ ক্যান্সেল হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, কারোর শরীর খারাপ হলো, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে বা এনিথিং, বা বাইরে কোনো প্রবলেম, ঝড় বৃষ্টি হয়েছে, মানে আমাদের গ্রুপের মধ্যে হঠাৎ করে একটা এরকম পজিশন হয়েছে এবং তার জন্য আমরা ট্রিপটা করতে পারছি না। মানে ইট ইজ রিয়েলি হরিফিক পজিশন না, মানে অনেকগুলো তাণ্ডব লীলা চলেছে পুরো রাতটা জুড়ে। ওই রাত আমি কোনোদিন ভুলতে পারবো না জীবনে। তুমি যেটা বলছিলে যে এই যে ঘটনাটা তোমাদের সাথে ঘটেছে, এই ঘটনাটা ঘটার পর এখনো পর্যন্ত তোমরা অনেকে নাকি সাফার করেছো। অনেক করেছি, আমিও করেছি। কিরকম হয়েছে? সাফার করেছি আমরা। ওই তারপরেই যখন সকাল এলো, অত রাত্রিবেলা তো আমরা কাউকে কানেক্ট করছিলাম না, কারণ সবাই ঘুমোচ্ছে। আমরা ভেবেছি বাড়িতে কল করা। আর আমাদের যদি চেনা জানাও কেউ থাকেন যারা এই বিষয়গুলোর থেকে আমাদের মানে রক্ষা করতে পারেন, তাদের সাথে তারা সবসময় যে অ্যাভেলেবেল থাকবেন ফোনে, সেটা তো সম্ভব ছিল না। তো সকালবেলা ফোন করা হয়, তখনও লাস্ট তোষার বলা একটা কথা আমার মনে আছে, কারোর কাছে নিয়ে গিয়ে কিছু হবে না, তোরা যদি এই কারণের জন্য হোটেল থেকে বেরাস তোদের বিপদ হবে, এটুকু কথা বলেছিল। এটা লাস্ট ওর বলা কথা। তারপরে আস্তে 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 দুজনেই ঘুমিয়ে পড়ে। আমরা যে অবস্থায় ছিলাম, কোনো রকম জাস্ট 2 ঘন্টা একটু রেস্ট করে, মানে প্রত্যেকটা ছেলে, মানে আমরা ছেলেদের রুমে এসে, আমার মনে আছে এখনও, দাদা বাচ্চা মেয়েগুলোর কাছে ছিল, বসেছিল। দাদা মেয়েগুলো একটু শুয়েছিল মায়েদের কোলে, মাথা রেখে দাদা ওই ঘরে স্টিল বসেছিল, চেয়ার নিয়ে বসেছিল। আর ছেলেগুলো প্রত্যেকে এসে আমার পাশে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিল, কারণ সারাটা রাত জাগা আমরা প্রত্যেকে। আর আগের দিনও সেভাবে ঘুম হয়নি, কারণ আমরা ঘুরতে গেছি, আনন্দে রাত জেগেছি, আড্ডা দিয়েছি। তো প্রথম দিন আনন্দে ঘুম হয়নি, পরের দিন ভয়ে ঘুম হয়নি। ঘুম না হওয়ার কত রকম কারণ থাকে, আর তোমরা নাকি দুঃখে ঘুমাও না। তো তারপরে প্রত্যেকটা ছেলে, আমি ঘুম থেকে উঠেছি যখন, আমি মানে আমারও চোখ লেগে গেছিলো। আমরা ঠিক শুয়েছি হচ্ছে 8:45 নাগাদ, আমরা যখন চোখ খুলেছি তখন দেখেছি 10টা বেজে গেছে। আমার যখন চোখ খুলেছে, কারণ বাকি সবাই ঘুমোচ্ছে। ওখান থেকে বেরোনোর পর কি হলো তোমাদের সাথে? তো বেরোনোর পর আমরা তো ওখান থেকে এসে কোনো রকম টিকিটের কোনো রকম ব্যবস্থা করে আমরা ট্রেনে উঠি, যেরকম যায় আর কি। আমরা তারাপীঠ স্টেশন জাংশন থেকে উঠি। তো তারাপীঠ জাংশন থেকে ট্রেনে ওঠার পর আমরা নামি। আমাদের অ্যাকচুয়ালি যেখানে বাড়ি, সো আমাদের নৈহাটি স্টপেজটা ইউজ করতে হয়। তো নৈহাটি স্টপেজটা ইউজ করার কারণে আমরা নৈহাটি নামি। তো আমাদের ঠিক হয় যে আমরা নৈহাটি স্টেশন থেকে বাস ধরবো না, আমরা বাস ধরবো বাসের ডিপোটা থেকে। নৈহাটি যেই ডিপোটা থেকে বাসটা ছাড়ে, কারণ হচ্ছে অনেকটা ভোরে আসে, আমাদের যেহেতু অনেকটা লাগেজ রয়েছে, তো আমাদের অসুবিধা হতে পারে। ভিড় ট্রেনে, বাচ্চারা প্রত্যেকের টায়ার্ড, শরীর ভালো নেই। ওই বাচ্চাগুলোর তো খুবই জ্বর চলে এসছে, তাদের আফটার এফেক্ট জ্বর চলছে, মানে তারা পুরো এনার্জি নেই, কোনো এনার্জি নেই। তো আমরা হেঁটে স্টেশন থেকে বাস ডিপোর দিকে যাচ্ছি। ঘটনাটা হঠাৎ করেই মানে আমরা থাকে না যে একটু আলোচনা, আমরা কেউ কিন্তু পুরো ট্রেন আলোচনা করিনি, কারণ প্রত্যেকে ঘুমিয়ে গেছিলো ট্রেনে উঠে। সিট জোগাড় হওয়ার পর আমরা ঘুমিয়ে গেছিলাম। তো আসার পথে একটি ছেলেই আমাকে হঠাৎ করে বললো, দাদা এই আওয়াজটা চালিয়েছিল তোমার জন্য। বলে আবার ওর ফোনে স্পিকারে রাস্তায় হাঁটতে হাঁটতে, আমার হাতে আমার ট্রলিটা রয়েছে, আমার মনে আছে এখনও, ট্রলিটা নিয়ে আমি হাঁটছি, আমাকে জাস্ট চালিয়ে ওই গানটা শোনালো। তা মানে ওই মিউজিকটা শোনালো, আরেকটা মিউজিক শোনালো, দুটো মিউজিক শুনিয়েছে। তো আমি বললাম, দেখ সেকেন্ড মিউজিক যেটা শোনালি, আগেরটা চালিয়েছিল, সেকেন্ড মিউজিকটা তো কালী পুজোতে যখন ভূতের থিম হয় সব প্যান্ডেলই চালায়, এটা চালালে আমার হয়তো ভয় করতো না, কিন্তু আগেরটাতে আমার ভয় করেছে, সত্যি করেছে। বলে আমরা বাসের সামনে পৌঁছে গেছি। বাস খালি, রাস্তা খালি, রাস্তাটা একটু ছোট ছিল তুলনামূলক। আমার জল পিপাসা পায়, আমি আমার পাশের ছেলেটিকে বলি যে তুই একটু আমার জন্য জলের বোতল নিয়ে আয়। তো ও জলের বোতল আনতে যায়। আর যে ছেলেটি আমাকে গান মানে মিউজিকটা শুনিয়েছিল, সে এগিয়ে গিয়ে বাসে ওঠে। এবার ওর হাতে সবাই আস্তে আস্তে লাগেজ দিচ্ছে, ও একটু একটু করে বাসে তুলছে আর কি লাগেজগুলোকে। সবাই হেল্প, মানে আরেকজন ভিতরে উঠে গেছে, পাস করছে আর কি লাগেজগুলো। হঠাৎ করে দেখলাম, মানে কিছু সেকেন্ড বলবো না, মিনিটই বলছি, ওই 1 মিনিটের মধ্যে ওর কি খেয়াল হলো, নিচে এসে দাঁড়ালো হাসতে হাসতে। আমার সাথে ওর হয়তো 4-5 পা ডিস্টেন্স। বাসের নিচে এসে নেমে দাঁড়ালো, পাদানি থেকে নিচে নেমে এসে দাঁড়ালো। একটা টোটো আসছিল খুব স্পিডে, টোটোটা এলো, টোটোটার মানে টিনের শেডটা বেরিয়েছিল বাইরের দিকে কিছুটা, মনে হয় টোটোটা পুরোনো টোটো। সঙ্গে সঙ্গে দেখলাম ও টোটোটা পাস হওয়ার পরে ও কপাল ধরে বসে পড়লো। তারপরে দেখলাম যে পুরো এই জায়গাটা ফেটে গেছে, মানে চিড়ে গেছে আর কি ওই টোটোর টিনে। সঙ্গে সঙ্গে ও ধরে বসে পড়লো। এবার টোটোওয়ালাটি ভালো ছিলেন সেই দিক থেকে বলতে গেলে, উনি ফেরত আসেন, ফেরত এসে উনিই হসপিটালে নিয়ে যান, মানে নিয়ে গিয়ে ও 2টো সেলাই পড়ে।
এবং তারপর থেকে আমরা এটাই শুনেছি, মানে প্রত্যেকের কাছ থেকে শোনা। তারপরে বাড়ি ফিরে যাওয়ার পর তো আমার জ্বর আসে প্রচণ্ড, কারণ আমি নিজেকে শক্ত রেখেছিলাম, কিন্তু বাড়িতে যখন একা ঘুমোতে যাচ্ছি, ভয়ের একটা ঘটনাটা, তো সেইটার জন্য হয়তো আমার জ্বর এসেছিল। তো জ্বর সেরেও যায়, জ্বর আসে। এবং এটাও আমি তারপরে তাদের কাছ থেকে শোনা যে প্রত্যেকেই যখনই এটা নিয়ে কোনো ধরনের মজা বা জোক করতে যাচ্ছে, তাদের সাথে কিছু না কিছু ঘটছে, পড়ে যাচ্ছে, হঠাৎ করে কোনো মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটা যদি এখনো চলে তাহলে কোনো প্রফেশনালের হেল্প নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। যদি মনের মধ্যে কোনো জিনিস গেঁথে যায় না যে এই ঘটনাটার জন্যই হয়তো আমার সাথে এটা হচ্ছে, তাহলে আমার মনে হয় যে নিজের সমস্যা কাটুক কি না কাটুক পরের ব্যাপার, কিন্তু নিজের সমস্যা বেশিরভাগ সময় না আমাদের যতটা না ফিজিক্যালি থাকে তার থেকে অনেক বেশি সমস্যা থাকে আমাদের মনে। এবং হতে পারে যে আপনার সমস্ত বিপদ কেটে গেছে, সব কেটে গেছে, কিন্তু আপনার মনের মধ্যে যেই ওই এটা হচ্ছে ব্যাপারটা অনেকটা গলার কাটার মতন, গলায় কাটা আটকে যাওয়ার মতন। কাটা ছেড়ে চলে যায়, কাটা গলায় ধরুন কাটা ফুটে যায় মাছ খেতে গিয়ে, তো গলা খচখচ করে, তারপরে কাটা হয়তো ছেড়ে চলেও গেছে, চলে যাওয়ার পরেও দেখবেন মনে হবে কাটা যেন বিঁধেই গেছে। তার কারণ কাটা চলে গেছে, কিন্তু মন বলছে বোধহয় কাটাটা বিঁধে আছে। কখনো মন বলছে বোধহয় কাটাটা বিঁধে আছে, কখনো সেই কাটাটা যে স্কারটা করেছে সেটার জন্য ওই জায়গাটা ব্যথা হচ্ছে। তো বক্তব্যটা অনেকটা এরকমই, মনের মধ্যেই ভূতের বাস, মনের ভিতরে ভূতের জন্ম, এবং যারা বাইরে ভূতরা রয়েছে তারা যদি একবার আপনার মনে প্রবেশ করতে পারে এবং আপনার দুর্বল দিকটা যদি একবার গ্রাস করতে পারে, তাহলে সেই ভূত কিন্তু আজীবন আপনার মনে থেকে যাবে। বড় অদ্ভুত একটি ঘটনা আমরা শুনলাম দিব্যেন্দুর কাছে আজকে, এবং থ্যাঙ্কস ফর কামিং দিব্যেন্দু, এবং এত সুন্দর একটি ঘটনা ডাকার জন্য অনেক বললে, ধন্যবাদ তোমাদের যে এক্সপিরিয়েন্স, মানে আই এম শকড যে এরকম এক্সপিরিয়েন্স ভাগ্যিস ওরকম কোনো জায়গায় আমি ছিলাম না। আবার কিছুটা হয়তো একটুখানি মনে হচ্ছে থাকলেও হয়তো বোধহয় দেখতে মানে মনে হলো যেন একটা ওই 2.5 ঘন্টার ফিল্ম হয় না, সিনেমা ঘটে গেছে, সিনেমা ঘটলো, মানে যেগুলো দেখেছি। আমার সাথে এমন ঘটনা ঘটেছিল। প্রেত কথার 166 নম্বর এপিসোড যারা শুনেছেন তারা জানেন যে উলুবেড়িয়ার এক শ্মশানে গিয়ে আমার সাথে এমনই একটি ঘটনা ঘটেছিল, এবং যতক্ষণ না আপনাদের সাথে ঘটছে ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাসযোগ্যতার জায়গায় আসে না, কিন্তু যখন ঘটে তখন কিন্তু কোনো যুক্তি দিয়ে এই ব্যাপারটাকে প্রমাণ করা যায় না যে কেন হচ্ছে এটা আমার সাথে। কারণ অনেক সময় আছে যে আমরা যুক্তির বাইরেও অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু মিলে যায়। যাই হোক, এইসব কথায় এখন আর যাচ্ছি না। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং পুরনো যে ভিডিওসগুলো আছে সেই ভিডিওসগুলো অবশ্যই দেখুন। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এবং তার পাশাপাশি আবারও মনে করিয়ে দিই, আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে চান তাহলে আমাদেরকে মেল করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন। প্রেত কথায় বলে বলে অভ্যাস হয়ে গেছে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে, এবং ভয়েস করে পাঠান আপনার ঘটনা। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয়, আপনার শোনা কোনো ঘটনা অথবা আপনার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা, অবশ্যই এসে শেয়ার করুন আমাদের স্টুডিওতে। আপনাকে আমরা ডাকবো, আপনি বসে ঠিক এরকমভাবে আমাদেরকে ঘটনা শোনাবেন। গোটা পৃথিবীতে যত বাঙালি রয়েছে তাদের সবার কাছে পৌঁছে যাবে আপনার সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, ক্যামেরার উল্টো দিকে কৌশিক, এবং আমার সাথে আজকে যিনি গেস্ট তিনি দিব্যেন্দু। অনেক দূর যাবে, এখন বাজে রাত 9:02, দিব্যেন্দু যাবে হাবড়া। আমি ভাবছি যে এটাও একটা অনেক বড় হরর স্টোরি আর কি, যে এত রাত্রিবেলা যদি আমাকে হাবড়া যেতে হয়। তো যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে। বাই।